বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার ফিলিস্তিনে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 56 জন ফিলিস্তিনি। এদিকে গাজার ক্যাথলিক চার্চেও ইসরায়েলের হামলায় 3 জন নিহত ও অন্তত 10 জন ফিলিস্তিনি আহত হয়েছে। ক্যাথলিক চার্চে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। চার্চটিতে আশ্রয় নিয়েছিলেন 600 জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 2023 সালে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,667 জন, আর মোট আহতের সংখ্যা 1,39,974 জন। সিরিয়ার সোয়েদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 594 জনে পৌঁছেছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানায়। দুই গোষ্ঠী নতুন করে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রবিবার দামেস্ক ও সুয়েদার মধ্যবর্তী একটি হাইওয়েতে সুন্নি বেদুইন সম্প্রদায়ের সদস্যরা একজন ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের যুবককে মারধর ও ছিনতাই করে। এই ঘটনার পর দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সংঘাত। রবিবারের ঘটনার প্রতিক্রিয়ায় দ্রুজ যোদ্ধারা কয়েকজন বেদুইনকে অপহরণ করে, যার জেরে আরও সংঘাতের তীব্রতা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাজধানী দামেস্ক থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় সেনা পাঠায় প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে দ্রুজ যোদ্ধারা সেনাদের প্রতিরোধ করলেও পরবর্তীতে তারা অস্ত্র সমর্পণ করে। সরকারি বাহিনীর গুলিতে 19 জন দ্রুজ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। সিরিয়ার ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্রুজ সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুয়েদা। এই দ্রুজরা মূলত আরবিভাষী একটি সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ধর্মবিশ্বাস শিয়া ইসলামের একটি শাখা হলেও তা থেকে অনেকটাই স্বতন্ত্র। সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এদের বসবাস। তাদের রক্ষায় সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরস্ত্রীকরণ এলাকা হিসেবে তৈরি করার লক্ষ্যে অঞ্চলটিতে গত 2 দিন ধরে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখানে কোনো বাহিনী বা অস্ত্র মোতায়েন চলবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা। যদিও সিরিয়া এই ঘোষণা প্রত্যাখ্যান করে আক্রমণ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে। সিরিয়ায় চলমান সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েল নিজেদের উপস্থাপন করছে সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষক হিসেবে। কুর্দি, আলাউইদ এবং দ্রুজদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে তারা। যদিও অনেক দ্রুজ নেতা ইসরায়েলকে সন্দেহের চোখে দেখছেন। আমরা এ ধরনের কোনো সংঘাত চাই না। এতে শুধু নিজেদের মধ্যেই বিভাজন তৈরি হবে, কোনো সমাধান হবে না। যা হচ্ছে তা আসলে যুক্তিসঙ্গত নয়। এটা হওয়া উচিত না। পৃথিবীর কোনো দেশেই এরকম সংঘাত মেনে নেওয়া যায় না। এদিকে নিজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েলি দ্রুজরা সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করে। তবে সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। সিরিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট আহমেদ আল শারা একসময় জিহাদি দেশের সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে গৃহযুদ্ধের ফলে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানো বেশ চ্যালেঞ্জের বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সাম্প্রতিক এই সংঘর্ষ ও বিদেশি হস্তক্ষেপ সিরিয়ার ভঙ্গুর নিরাপত্তা কাঠামোকে আরও দুর্বল করে তুলেছে। চৈতি সরওয়ার, ৭১। ইরাকের আল-কুদ শহরের একটি বড় শপিং মলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে 11 জন। স্থানীয় প্রশাসন এখনও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এদিকে হতাহতের ঘটনায় ওই প্রদেশে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে আছে ইরাকের বাতাস। দেশটির আল-কুদ শহরের একটি বড় শপিং মলে বুধবার আগুন লাগার পর থেকে সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সহায়তাকারীরা। দুর্ঘটনাস্থল থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ। উদ্ধারকারীদের সহায়তায় যোগ দিয়েছেন স্থানীয়রাও।
খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এখানে। আমরা যেভাবে পারছি সাহায্য করছি, আহতদের নিয়ে যাওয়ার ব্যবস্থা, পানি সরবরাহ, যার যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি। যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছে, আল্লাহ তাদের মনের শান্তি ফিরিয়ে দিক, এই প্রার্থনা করি। জানা যায় বৃহস্পতিবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বের কুচ শহরের যে শপিং মলটিতে আগুন লাগে, মাত্র 5 দিন আগেই সেটির উদ্বোধন করা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট না হলেও শপিং মলটির নিচতলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি মল ও ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় প্রশাসন এখনও ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরাকে ভবন নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতির কারণে এর আগেও একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটেছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে এসেছে। এদিকে হতাহতের ঘটনায় ওই প্রদেশে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলের পুনর্নির্মিত বিমানবন্দর উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। প্রায় 11 বছর আগে আইএসের ধারাবাহিক হামলায় বিমানবন্দরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী আল সুদানির গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানবন্দর মসুল এবং অন্যান্য ইরাকি শহর ও আঞ্চলিক গন্তব্যের মধ্যে একটি নতুন সংযোগ হিসেবে কাজ করবে। বুধবার আল সুদানিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের মধ্য দিয়ে মসুল বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী 2 মাসের মধ্যে এই বিমানবন্দরকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা যাবে। প্রায় 3 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি বিমানবন্দরটির পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত মাসে 12 দিনের ইসরায়েলের হামলায় উদ্দেশ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রটির শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটির সরকারকে উৎখাত করা। বুধবার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংবেদনশীল স্থাপনায় আঘাত এনে শাসন ব্যবস্থাকে দুর্বল করাই ছিল আগ্রাসনকারীদের পরিকল্পনা। গত 13 জুন ইরানে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলা চলে টানা 12 দিন। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেন 122টি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। তারা এক টেলিগ্রাম বার্তায় জানায়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর অধিকাংশই ইউক্রেন সংলগ্ন বেলগোরোদ, কুর্স্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের উপর দিয়ে আসছিল। মস্কো অঞ্চলের আকাশে 3টি ড্রোন ধ্বংস করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় 1 জন আহত হয়েছেন। এর আগে বুধবার ইউক্রেনের আরও একটি ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে 3 জন নিহত ও অন্তত 17 জন আহত হন বলে জানান গভর্নর ভিয়াস্লেভাস গ্লাদকভ। ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে উস্কে দিতে কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া রাশিয়ার আর কোনো পথ থাকবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। বুধবার বৃহত্তম রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ন্যাটো কিংবা তার কোনো ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোনো পরিকল্পনা মস্কোর ছিল না, কিন্তু তারা ইউক্রেন যুদ্ধকে উস্কে দিলে পশ্চিমা বিশ্বে হামলা চালানো হবে, আর এজন্য মস্কো প্রস্তুত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়সীমার মধ্যে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন তিনি। তবে মস্কো বলেছে, সংঘাতে রাশিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যদি হাসিল না হয়, তাহলে এই আলটিমেটামে কোনো কাজ হবে না। যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প একথা জানান। তিনি বলেন, এই চুক্তির আওতায় ভারত বাজার উন্মুক্ত করবে। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ভারতের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছে। এর আগে গত মাসে ভারতীয় কর্মকর্তাদের একটি দল আরেক দফা আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থানের মেয়াদ বাড়িয়েছিল। চলমান আলোচনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী ছিল। গত মঙ্গলবার চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারতের উপর আরোপ করা হয় 27% শুল্ক। পরে
পরে 9 জুলাই পর্যন্ত ওই শুল্ক স্থগিত করে ওয়াশিংটন। এই সময়ের আগে পর্যন্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির জন্য আলোচনার সুযোগ দেওয়া হয়, যদিও পরে এই সময়সীমা 1 আগস্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর জানুয়ারি থেকে গত 6 মাসে 1,500-এর বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায় এই হিসেব 2020 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত সময়। সরকারের তথ্য অনুসারে এদের বেশিরভাগই বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। এই বহিষ্কার কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে অভিবাসন বিরোধী অভিযানের অংশ। মার্কিন সরকার এর আগে দাবি করেছিল যাদের ফেরত পাঠানো হয়েছে তারা দীর্ঘ সময় ধরে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন। এই কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সাথে ভারত সরকার সহযোগিতা করেছে, কেননা ভারতের মতে তাদের কোনো নাগরিক বিদেশে অবৈধভাবে থাকলে এবং তার নাগরিকত্ব যাচাই করা সম্ভব হলে তাকে গ্রহণ করার দায়িত্ব ভারতের। এদিকে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে আনুমানিক 7,25,000 ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করেছেন। যুক্তরাষ্ট্র শিগগিরই বিশ্বের জনপ্রিয় কোমল পানীয় কোকা-কোলার স্বাদ বদলাতে যাচ্ছে। এখন থেকে দেশটিতে কোকা-কোলা তৈরি হবে আখের রস থেকে প্রস্তুতকৃত চিনি দিয়ে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে আখের রস দিয়ে কোকা-কোলা তৈরির ব্যাপারে কোম্পানিটির কর্মকর্তাদেরকে তিনি বলেছেন এবং তারা তাতে সম্মত হয়েছে। এদিকে ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কোকা-কোলা কোম্পানি। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এই ব্যাপারে শিগগিরই আরও বিস্তারিত তথ্য জানানো হবে। বর্তমানে মেক্সিকো, ব্রিটেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোকা-কোলা তাদের পানীয়তে আখের রস দিয়ে তৈরি চিনি ব্যবহার করে। একসময় যুক্তরাষ্ট্র আখের রসের চিনি ব্যবহার করা হতো, কিন্তু 1985 সাল থেকে এই চিনি ব্যবহারের পরিবর্তে কর্ন সিরাপ ব্যবহার করে পণ্য তৈরি করা শুরু করে কোকা-কোলা। ফেসবুকের ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার স্বত্বাধিকারী মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়েরকৃত ক্ষতিপূরণ মামলার বিচার কাজ শুরু হয়েছে। মামলায় যদি জুকারবার্গ হেরে যান তাহলে বাদী পক্ষকে $800 কোটি ক্ষতিপূরণ দিতে হবে তাকে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যান্সেরি আদালতে শুরু হয়েছে মামলার বিচার কাজ। মামলার অভিযোগপত্রে বলা হয়, 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং কাছাকাছি সময় ইউরোপের কয়েকটি দেশে নির্বাচনের সময় মার্কিন ও ইউরোপ ভিত্তিক কয়েকটি রাজনৈতিক কনসাল্টিং ফার্ম কয়েকশো গুরুত্বপূর্ণ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছিল। ব্যবহারকারীদের সেসব গোপন তথ্য জুকারবার্গ ও তার কোম্পানি ওইসব রাজনৈতিক কনসাল্টিং প্রতিষ্ঠানের কাছে গোপনে বিক্রি করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা মুষলধারে বৃষ্টিপাতে গেল 24 ঘন্টা অন্তত 63 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার প্রদেশটির একাধিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের জন্য আহত হয়েছেন আরও 290 জন। পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের PDM এর বিবৃতিতে জানানো হয়, লাহোরে অন্তত 15 জন, ফয়সালাবাদে 9 জন, সাহিওয়ালে 5 জন, পাকপত্তনে 3 জন এবং ওয়াকারায় 9 জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ভারতে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি গত মাসে গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানের 2 পাইলটের শেষ কথোপকথনের ককপিট রেকর্ডিং পাওয়া গেছে। ওই রেকর্ডিংয়ে ইঙ্গিত পাওয়া গেছে যে ক্যাপ্টেন নিজেই উড়োজাহাজের ইঞ্জিনে জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করে দেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রানওয়ে থেকে উড্ডয়নের সময় বোয়িং 787 ড্রিম লাইনারটি ওড়াচ্ছিলেন সহ পাইলট বা ফার্স্ট অফিসার। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে অপেক্ষাকৃত অভিজ্ঞ ক্যাপ্টেনকে তিনি জিজ্ঞেস করেন কেন তিনি জ্বালানির সুইচগুলো কাট অফ অবস্থায় দিয়েছেন। সে সময় ফার্স্ট অফিসার আতঙ্ক প্রকাশ করেন, তবে ক্যাপ্টেন তখনও শান্ত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। জানা যায়, উত্তরে ক্যাপ্টেন বলেছিলেন তিনি সুইচ বন্ধ করেননি। এরপর ওই সুইচ আবারও সচল করার চেষ্টা করা হয় বলে জানা যায়, কিন্তু ততক্ষণে বিমানটি অনেক নিচে নেমে যাওয়ায় সেটিকে আর ওড়ানো সম্ভব হয় না। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য থেকে মনে হচ্ছে ক্যাপ্টেনই সুইচ বন্ধ করেছিলেন, তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি দুর্ঘটনাক্রমে সে বিষয়ে কিছু বলা হয়নি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ব্রিটিশ সরকার। এখন থেকে যুক্তরাজ্যে 16 বছর বয়সী তরুণীরাও সব নির্বাচনে ভোট দিতে পারবে। এর ফলে প্রায় 1.5 কোটি তরুণ ভোটার আগামী সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। এই পরিকল্পনাকে ঘিরে এরই মধ্যে উচ্ছ্বসিত দেশটির কিশোররা। আরও জানাচ্ছেন ঋতু সাহা।
16 বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে আসন্ন সাধারণ নির্বাচনেই ভোট দিতে পারবেন দেশটির 16 ও 17 বছর বয়সী কিশোর কিশোরীরাও। আর এমন খবরে এরই মধ্যে আনন্দ উল্লাস করছেন নতুন তালিকায় যুক্ত হতে যাওয়া তরুণ ভোটাররা। এটি একটি দারুণ সিদ্ধান্ত। 16 থেকে 18 বছর বয়সীরাও দেশ নিয়ে যথেষ্ট সচেতন, তাই আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। আমি এতে অনেক খুশি, কারণ সব সময় বয়স্ক মানুষজনকেই ভোট দিতে দেখি আমরা, কিন্তু বাস্তবিকভাবে নির্বাচনের ফলাফলের প্রভাব তাদের চেয়ে বেশি আমাদের ওপরই পড়ে। তবে এখানে উদ্বেগের বিষয় এটাই যে বেশিরভাগ অল্প বয়সী ভোটার তাদের বাবা মায়ের পছন্দেই ভোট দেয়। আমার মনে হয় নতুন প্রজন্মের বেশিরভাগ তরুণী বুদ্ধিমানের মতো নিজের সিদ্ধান্ত নিজে নেবে। এই পরিবর্তন কার্যকর করতে সরকারকে সংসদে আইন প্রণয়ন করতে হবে, যেখানে লেবার পার্টির ভালো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির পূর্বের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই ভোটারদের বয়স কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এক বিবৃতিতে জানান, এই পদক্ষেপ মানুষকে গণতন্ত্রে অংশ নিতে উৎসাহিত করবে। এর ফলে যুক্তরাজ্যের গণতন্ত্রে আরও বেশি মানুষ যুক্ত হতে পারবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। নতুন এই বিলে আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি হিসেবে যুক্তরাজ্যের ব্যাংক কার্ড ব্যবহারের সুযোগ। এছাড়া ভোটার নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ করা হবে। বিদেশি প্রভাব ঠেকাতে রাজনৈতিক অনুদানের নিয়মগুলো আরও কঠোর করা হবে। তবে ভোটার হতে নাগরিকদের বয়সসীমা কমানোর এই সিদ্ধান্তকে ঘিরে রয়েছে বিতর্ক। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ লেবার পার্টির স্বার্থে নেয়া, কারণ নবীন ভোটারদের বড় অংশই মধ্য ডানপন্থী দলগুলোর চেয়ে মধ্য বামপন্থী লেবার পার্টিকে সমর্থন করতে পারে। ঋতু সাহা, ৭১। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস বা ম্যান্ডেলা দিবস আজ। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণে প্রতি বছর তার জন্মদিনকে ম্যান্ডেলা দিবস হিসেবে উদযাপন করা হয়। 2009 সালের নভেম্বরে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের ঘোষণা করে। তবে এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কার্যক্রমের দিন হিসেবে পালনের আহ্বান জানায় নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। আর এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।